দুটো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে অ্যানোমেলাস প্রপার্টি। সামথিং অড অ্যাবাউট পিরিয়ড টু এলিমেন্টস, ইট ইজ কল্ড অ্যানোমেলাস প্রপার্টি। পিরিয়ড টু এলিমেন্টস প্রত্যেকটা গ্রুপেই আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, 14, 15, 16। 3 থেকে 10 এর মধ্যে কোনো পিরিয়ড 2 থাকে না। তো পিরিয়ড টু এলিমেন্টস has a distinctive feature than the other elements of those corresponding groups. পিরিয়ড 2 তে 8টা এলিমেন্ট আছে। তারা কারা? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন। এর মধ্যে নিয়নটাকে আমরা এক্সক্লুড করতে পারি, কিন্তু বাকিগুলোকে আমাদের কনসিডার করতে হবে, কারণ বাকিগুলো প্রত্যেকটা আমাদের সিলেবাসে কোথাও না কোথাও আছে। তো কি হয়, দেখা যায় যে এদের কিছু কিছু প্রপার্টি আছে যেটা হয়তো ট্রেন্ডকে ফলো করছে, কিন্তু ট্রেন্ডের থেকে একটু বেশি ডিস্টেন্সে ফলো করছে। মানে ইট ইজ মেনটেন এ ডিস্টেন্স। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। ফ্লোরিনের ইলেকট্রনিটি 4.0, ফ্লোরিনের তলায় ক্লোরিন আছে, ক্লোরিনের ইলেকট্রনিটি 3.0, তার তলায় ব্রোমিন আছে, ব্রোমিনের 2.5, আর সবার লাস্টে আয়োডিন আছে, আয়োডিন হচ্ছে 2.2। So it is decreasing, no doubt. But the thing is, the whole chlorine, bromine, iodine are within the range of plus 0.8. This is having a gap more than that. So rest of these three elements show similar kind of property in compared to the first one. আরও একটা জিনিস, তো এটা তো একটা পিরিয়ডিক টেবিলে একটা ভ্যালু নিয়ে বললাম। রিয়েলিটিতে এর কি এফেক্ট? রিয়েলিটিতে ধরো এইচ এফ হয়, এইচ সিএল হয় অ্যাসিড হিসেবে, এইচ বিআর হয়, এইচ আই হয়, নো প্রবলেম, এদেরকে বলা হয় হাইড্রাসিড। কিন্তু অক্সি অ্যাসিড বলে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো এইচ ও সিএল, এইচ ও বিআর, এইচ ও আই, তেমনি এইচ ও এফ। তাহলে এখানেও সিমিলারিটি। কিন্তু এবার তুমি যদি আরেকটু বেশি অক্সিজেন বাড়াও, এইচ সিএল ও টু, এইচ বিআর ও টু, এইচ আই ও টু, এখানে কিছু নেই। এইচ সিএল ও থ্রি, এইচ বিআর ও থ্রি, এইচ আই ও থ্রি, কিছু নেই। এইচ সিএল ও ফোর, এইচ বিআর ও ফোর, এইচ আই ও ফোর। স্ট্রেঞ্জলি এখানেও একই রকমভাবে মিসিং। তার মানে ফ্লোরিন কোনোভাবেই রিপ্রেজেন্টেটিভ হতে পারে না গ্রুপের প্রপার্টির। ফ্লোরিন একদমই ডিফারেন্ট বিহেভ করছে। র্যাদার বলা যায় যে ক্লোরিনটা অনেক বেশি বাকিদেরকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু গ্রুপ মানে পিরিয়ড টু এলিমেন্ট এরকমভাবে দাগা দিয়ে দেয়, পাতি বাংলায় বললে বলে, ঠিক আছে, ইংলিশে বললে বলে বিশ্বাসঘাতকতা, হিন্দিতে বললে বলে বিট্রে, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমরা
এই ফ্লোরিনকে রিপ্রেজেন্টেটিভ ধরি না এই গ্রুপের, ক্লোরিনকে ধরি। এই কারণে গ্রুপ 3 এর পিরিয়ড 3 এ যেসব এলিমেন্টগুলো আছে, মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এদেরকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এটা পিরিয়ড 3 তে আছে, এরা পিরিয়ড 2 তে আছে। এরা হয়ে যায় রিপ্রেজেন্টেটিভ। আর এদের কি হয়, এরা হচ্ছে অ্যানোমালাস বিহেভিয়ার, এদের দেয় অ্যানোমালাস বিহেভিয়ার, অ্যানোমালি তৈরি করে ফেলছে। কারণ কি, রিজন কি? Reason listed as below. Number 1, extremely small size of that atom and their ion. Extremely small size of their atom and corresponding ion. Number 2, greater polarizing power for cation. Greater polarizing power মানে ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা। কোভ্যালেন্ট নেচার। for cation lesser polarizability ionic bond form tendency for anion. ক্যাটায়ন বলতে এখানে Li প্লাস আর B2 প্লাসের কথা বলছি, এই দুটোই আমাদের এই গ্রুপের কনসার্ন। আর নাম্বার 3 হচ্ছে ভেরি হাই ইলেকট্রোনেগেটিভিটি ionization enthalpy and electron gain enthalpy, electron affinity, তিনটেই বেশি। So it ultimately results in very low metallic character, স্পেশালি মেটালগুলোর জন্য কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। এর এফেক্ট কি কি? এর এফেক্ট হচ্ছে যেগুলো একটু আগে লিস্ট করছিলাম, ঠিক আছে? এফেক্ট একটা হচ্ছে তোমার হাই মেল্টিং and boiling point in case of metals or low melting and boiling point in case of non-metal. খেয়াল করে দেখবে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন তিনটে গ্যাস, তার তলায় ফসফরাস, সালফার দুটোই সলিড, অ্যানোমালাস বিহেভিয়ার।
আরেকটা আছে, সেটা অবশ্য খালি নন মেটালের জন্য অ্যাপ্লিকেবল, মেটালের জন্য অ্যাপ্লিকেবল ছিল না, সুতরাং ওটা একটু স্টার্ট দিয়ে লিখি। ভ্যাকেন্ট ডি অরবিটাল, অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। গ্রুপ 2-তে পিরিয়ড 2 এর এলিমেন্টে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, কিন্তু পিরিয়ড 3 মেটাল এলিমেন্টগুলোতে থাকে। এই যে এক্সট্রা অক্সিজেনগুলোকে ক্যাপচার করছে না, ওই ভ্যাকেন্ট ডি অরবিটালটার জন্যই। ভ্যাকেন্ট ডি অরবিটালটা আছে বলেই ওখানে ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে পৌঁছাতে পেরেছে, পৌঁছে অক্সিজেনের সঙ্গে ইলেকট্রনটা শেয়ার করতে পেরেছে। মানে ফ্লোরিনের হচ্ছে 2s2 2p5, 2d বলে কিছু নাই। তাহলে এর যে 5খানা ইলেকট্রন আছে বা 7খানা ইলেকট্রন আছে টোটাল, সেগুলো কখনোই আনপেয়ার হতে পারবে না, একটাই আনপেয়ার থাকবে সবসময়। কিন্তু ক্লোরিনের 3s2 3p5 আর 3d0 আছে। তাহলে এখানে যে পেয়ার্ড ইলেকট্রনগুলো আছে, if you excite sufficiently they will get unpaired and enter into the final orbital। ওইখানে গিয়ে লাফিয়ে লাফিয়ে ঢুকতে পারে, তো ভ্যালেন্সি ওর বাড়তে পারে। ইট ইজ সোললি ফর নন মেটাল। মেটালের ক্ষেত্রে এই ইলেকট্রন ডি অরবিটালে পৌঁছানোর মতো ক্ষমতা থাকে না, কারণ প্রথম কথা তাদের ইলেকট্রন কম, দ্বিতীয় কথা টেন্ডেন্সি ইলেকট্রন ছেড়ে দেওয়া, থার্ড তাদের পি অরবিটালই ফাঁকা এখনো, ডি অরবিটাল তো দূরে থাক। ওকে, তাহলে এটা ভ্যাকেন্ট ডি অরবিটাল ইন নন মেটালস। এই 4টে রিজন হচ্ছে ওদের অ্যানোমালাস ক্যারেক্টারের ইয়ে। আর এফেক্ট হচ্ছে একটা হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হয়ে গেল। সেকেন্ডটা আমরা কনসিডার করতে পারি হার্ডনেস, ঠিক আছে, সফটওয়্যার নন মেটাল। আর তুই বলবে কার্বনে তো হার্ডনেস পাওয়ার তো বেশি, হ্যাঁ, বাট কার্বনে কিছু কিছু অ্যালোট্রপসের বেশি, কিছু অ্যালোট্রপসের কম। কার্বনে গ্যাস কার্বন হয়, গ্যাস সিলিকন শুনেছো? আমরা যখন কথা বলি তখন অ্যাকচুয়ালি একটা অ্যালোট্রপস নিয়ে কথা, একটা ওয়ান ফর্ম অফ অ্যালোট্রপটাকে আমাদের মাথার মধ্যে আমরা ভাষাই। আমরা অক্সিজেনের কথা বলতে গেলে কখন ওজোনের ব্যাপারে ভাবি না, বিকজ ওজোন ইজ নট দ্যাট মাচ অফ কনসার্ন অ্যাবাউট ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা অক্সিজেনের প্রপার্টিটাকে নিয়ে যত বেশি চিন্তিত হব, তার থেকে অনেক কম চিন্তিত হবো ওজোনের প্রপার্টিকে নিয়ে। ওজোন আমাদের ওই মাথার উপরেই আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আছে, ওখানেই থাক। আচ্ছা, নাম্বার 3, মেটাল লেস রিয়াক্টিভ। যেহেতু এদের মধ্যে কোভালেন্ট নেচার আছে, তাদের ওরা আয়নিক রিয়াকশন খুব বেশি টেক পার্ট করতে চায় না, তাহলে লেস রিয়াক্টিভ। নন মেটালস হাইলি রিয়াক্টিভ। এই গ্রুপে যেসব নন মেটালগুলো আছে সেগুলো আবার ঠিক উল্টো। বাট খেয়াল রেখো, এগুলো হচ্ছে বাকি মেটাল, বাকি যে ইয়েগুলো আছে তার থেকে কিন্তু ডিফারেন্ট। মানে গ্রুপ 1-এ লিথিয়াম আছে, লিথিয়াম হচ্ছে লেস রিয়াক্টিভ, কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা হচ্ছে হাইলি রিয়াক্টিভ। ঠিক তেমনি গ্রুপ 15-এ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো হচ্ছে লেস রিয়াক্টিভ। আর্সেনিক পয়জন খুব কমন একটা পয়জনিং, তার কারণটা হচ্ছে লেস রিয়াক্টিভ, ও যেখানে গিয়ে থাকে সেখানেই গিয়ে বসে থাকে। কিন্তু নাইট্রোজেন কম্পারেটিভলি বেশি রিয়াক্টিভ, যদিও নাইট্রোজেনকে ইনার্ট গ্যাস বলা হয়। ইনার্ট গ্যাস ইন দ্য সেন্স এর অক্টেট কমপ্লিট আছে সেই সেন্সে নয়, রিয়াক্টিভিটি কম সেই সেন্সে। বাট দেন অলসো উই ক্যান সে দ্যাট ইট ইজ comparatively better reactive than arsenic, antimony or something. Next,
ওকে, নাম্বার 4, উইক বেস অ্যান্ড উইক অ্যাসিড। এদের যে হাইড্রাইড বা অক্সাইডগুলো হয় সেগুলো সব উইক অ্যাসিড বা উইক বেসের মতো বিহেভ করে। এদের অক্সাইডস আর এদের হাইড্রাইডস। যেমন এক্সাম্পল, LiOH উইক বেস, BOH হোল 2 উইক বেস, কারণ এর কোভ্যালেন্ট নেচার আছে। ঠিক তেমনি NH3 উইক অ্যাসিড, H2O উইক অ্যাসিড, HF উইক অ্যাসিড। ঠিক আছে, কিন্তু তলার দিকে যাও, HCl HBr HI স্ট্রং অ্যাসিড, H2S বেটার দেন H2O, এরকম। ঠিক আছে, নাম্বার 5, হ্যালাইডস of metal soluble in benzene or hexane, মানে অর্গানিক সলভেন্টে সলিউবল হতে পারে, অন্য যে কোনো মেটালের অণু হবে না। কার্বনেট নাইট্রেটকে হিট করলে অক্সাইড পাওয়া যায়, নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্ট রিঅ্যাক্ট করে। ডাইরেক্ট রিঅ্যাক্ট করতে পারে। মেটালের কার্বনেট বা মেটালের নাইট্রেটকে ডাইরেক্ট হিট করলে তুমি এদের অক্সাইডগুলো পেতে পারো। M2O প্লাস CO2, বা এটা হয়ে যায় M2O প্লাস, একদম হাইড্রোক্সাইডও তাই। হিট করো M2O, মানে অক্সাইড ফর্মেশনে এরা খুব উৎসাহী, কিন্তু ওই গ্রুপের বাকি মেটালগুলো করতে পারছে না। এদের যে কার্বনেট ফসফেট আছে এরা সব ইনসলিউবল, এদের সল্ট মোস্টলি ইনসলিউবল হয় ওয়াটারে। LiOH, Li2CO3, বা অ্যাকচুয়ালি মেটাল হিসেবে লিখি MOH, M2CO3, M3PO4, MF, এগুলো সব ইনসলিউবল, যেহেতু কোভ্যালেন্ট নেচার, কোভ্যালেন্ট অ্যান্ড ইনসলিউবল ইন ওয়াটার। এটা এই কারণে লেখা, তুমি ধরে নেবে যে এদের যে কাউন্টার পার্ট আছে, অর্থাৎ লিথিয়াম ছাড়া ধরো সোডিয়াম পটাশিয়াম আছে, বা বেরিলিয়াম ছাড়া ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আছে, ওদেরগুলো কিন্তু সলিউবল, মানে এদের প্রপার্টি ঠিক উল্টোটা দেখাচ্ছে, অথবা একটু ডিফার করছে, বা অনেকটা ডিফার করছে। তো এটা একটা প্রপার্টি যেটা এই পিরিয়ড 2 এর এলিমেন্টগুলোতে, সে যে গ্রুপেই হোক না কেন, তার মধ্যে দেখা যায়। আমাদের কিছু কিছু আমি এক্সট্রিমলি মেটালের দিয়েছি, আর কিছু কিছু অনলি ফর মেটাল, আর কিছু কিছু বোথের দিয়েছি। বোথেরটা মেনশন করেছি কোনটা অ্যাসিডের জন্য কোনটা বেসের জন্য। আরেকটা প্রপার্টি আছে এখানে, তার নাম হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। লিথিয়ামের ম্যাগনেসিয়ামের সাথে তার মানে নিজের গ্রুপের এলিমেন্টগুলোর সঙ্গে ডাইভার্স করে দিচ্ছে, পাশের গ্রুপের এলিমেন্টটাকে ধরে চোখ মারছে, এরকম অবস্থা আর কি। ঠিক আছে, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম
আর লিথিয়ামের ম্যাগনেসিয়ামের ঠিক উপরে আছে বেরিলিয়াম, বেরিলিয়াম আর এখানে অ্যালুমিনিয়াম। ডায়াগোনাল রিলেশনশিপ এক্সিস্ট করে। ডায়াগোনাল রিলেশনশিপটা কিন্তু ডান দিকের কর্নারেই হয়, বাঁ দিকের কর্নার নয়। মানে এরকম না যে বেরিলিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল আছে, এটা নয়। তার কারণটা কি? এর কারণটা খুব সিম্পল। আমরা যে কোনো পিরিয়ডিক প্রপার্টিগুলো যদি দেখি, তাহলে আমরা সবসময় দেখতে পাবো যে পিরিয়ডিক প্রপার্টিটা এইরকম একটা অ্যারোকে ফলো করছে। ধরো এখানে মাইনাস, তো এদিকে দুটোয় প্লাস, অথবা এখানে মাইনাস তো এখানে প্লাস। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে গেলে কমছে, অথবা ডাউন দ্য গ্রুপে গেলে কমছে। আর এখানে আছে লেফট হ্যান্ড সাইডে গেলে বাড়ছে, ডাউন দ্য গ্রুপে বাড়ছে। তাহলে এনিথিং, ধরো একটা এলিমেন্ট এখানে বসে আছে, তাহলে তার সে যদি এইদিকে মুভ করে, এই কোনাকুনি মুভ করে, তাহলে অন্য একটা এলিমেন্ট পাবে। এবার দেখো দুটো প্রপার্টি সিমিলার কী করে হয়। এর যে ভ্যালুটা আছে, এই কোয়ান্টিটিটা এই পয়েন্টে গিয়ে কী হলো, ডিক্রিজ করে গেল। তাহলে এটা কমছে, ডিক্রিজ। আবার দেখো তলার দিকে গেলে কি হচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এনি ভ্যালু প্রথমে ডিক্রিজ করলো, তারপর ইনক্রিজ করলো, তাহলে কি হবে, তার একটা চান্স আছে তো পুরোনো ভ্যালুতে ফিরে আসার। তো রেজাল্টটা হচ্ছে কি, এই দুটোর প্রপার্টি, এই দুটোর যে কোয়ান্টিটেটিভ ভ্যালুগুলো সিমিলার কোয়ান্টিটেটিভ ভ্যালু। দ্যাট ইজ ওয়াই সিমিলার প্রপার্টি। হতে পারে তাদের একজনের ভ্যালেন্সি অন্যজনের ভ্যালেন্সির সঙ্গে মিলছে না, বাট ভ্যালেন্সি is not the only parameter to check if they are similar or not. There are many parameters other than valency. Valency is one of them. ওকে, তো সিমিলারলি আমি এইখানেও কোনো একটা এলিমেন্ট দেখলাম, তাহলে এদিকে গেলে ইনক্রিজ করছে দেখো তার, আর এখানে একটা দেখছি। এবার দেখো দুটোর মধ্যেও দেখবো একটা রিলেশনশিপ আছে। এখান থেকে এদিকে গেলে দেখা যায় ইনক্রিজ করছে, আর এখান থেকে এখানে গেলে ডিক্রিজ করছে। তাই এনি ভ্যালু ইনক্রিজ করে ডিক্রিজ করছে, তাহলে তার একটা প্রবাবিলিটি আছে তো ওদের মধ্যে সিমিলার অ্যামাউন্ট, সিমিলার কোয়ান্টিটি হওয়ার। So that is why লিথিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, লিথিয়াম থেকে বেরিলিয়ামের কোনো একটা কোয়ান্টিটি বাড়লো, আর বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামে গিয়ে সেটা কমে গেল। তাই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের ভ্যালু কী হয়ে গেল, সেম হয়ে গেল। বা ধরা যায় বেরিলিয়াম থেকে এদিকে গেলাম, এদিকে বোরন পেলাম, কোনো একটা কোয়ান্টিটি কমলো, তলায় গিয়ে বেড়ে গেল। তাই বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের কোয়ান্টিটি সেম হয়ে গেল। ঠিক আছে, তো কী কী কেসে তাদের সিমিলারিটি দেখা যায়? সবার প্রথম সিমিলারিটি হচ্ছে দেয়ার সাইজ, সিমিলার সাইজ। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কম, আবার শেল নাম্বারও কম। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, ও খুব ভালো পুল করতে পারছে না, ইলেকট্রনটাকে খুব ভালো পুল করতে পারছে না। লিথিয়াম তাহলে কি হয়ে যাচ্ছে, লিথিয়াম কম অ্যাটমিক নাম্বারের এত বড় একটা অ্যাটম হয়ে যাচ্ছে, যা দুটো মাত্র অরবিট। আর ম্যাগনেসিয়াম কি হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়ামের নিউক্লিয়ার চার্জ অনেকটাই বেশি, কিন্তু তিনটে শেল আছে, ও কি হয়ে যাচ্ছে, ও এত বড় একটা অ্যাটম হয়ে যাচ্ছে। More nuclear charge, more attraction. Size smaller. এটা less nuclear charge, less number of shell, size smaller. তো দুটো সাইজ ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কী কী প্রপার্টি, আর কী কী প্রপার্টি হতে পারে? সিমিলার সাইজ একটা হলো, ডায়াগোনাল প্রপার্টি সিম্বল। আরেকটা হতে পারে হ্যাঁ, ইকুয়ালি হার্ডার, ওদের সফটনেস একই রকম সফট। দুজনেই ডাইরেক্টলি কম্বাইন করতে পারে নাইট্রোজেনের সঙ্গে, লিথিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, অথবা
বেরিলিয়াম হোক, অ্যালুমিনিয়াম হোক, সবাই কিন্তু ডাইরেক্টলি নাইট্রোজেনের সঙ্গে কম্বাইন করতে পারে। খালি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি আলাদা। ঠিক তেমনি বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামও পারে। সিমিলার টেন্ডেন্সি। হাইড্রক্সাইড লেস সলিউবল, মানে উইক বেস। হাইড্রক্সাইড উইক বেস। তিনজনেরই, চারজনেরই দেখো। আমরা তো গ্রুপ 1 আর গ্রুপ 2 নিয়ে ডিসকাস করছি, সেই কারণে আমি খালি জাস্ট এই চারটের এক্সাম্পলই দিচ্ছি। সবার হাইড্রক্সাইড উইক বেস। পার অক্সাইড সুপার অক্সাইড ফর্ম করতে পারে না, বাট অক্সাইডস আর স্টেবল। ক্যান নট ফর্ম পার অক্সাইড or superoxide. Form normal oxide, stable oxide. সোডিয়ামের অক্সাইড Na2O, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড জল পেলেই টাক 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 করে জল টেনে নিয়ে হাইড্রক্সাইড হয়ে যেতে চায়। এরা কিন্তু সেটা করে না। ঠিক আছে, Li2O কিছু করে না, MgO কিছু করে না, BO কিছু করে না, Al2O3 অতটা ভালো করতে পারে না। মানে কোনোটাই এরা খুব একটা বেশি এক্সাইটেড নয় অক্সাইডের ব্যাপারে। নাম্বার 5, কার্বনেট और নাইট্রেটকে হিট করলে অক্সিজেন পাওয়া যায়। সরি, অক্সিজেন অক্সাইড পাওয়া যায়। কার্বনেট থেকে অক্সিজেন কী করে হবে? অক্সাইড, একটু আগে বললাম অক্সাইডটা খুব স্টেবল হয়, তাই জন্য যে কোনোভাবেই ও স্টেবল কন্ডিশন মানে অক্সাইডে পৌঁছানোর চেষ্টা করে। একটু আগে রিয়াকশনটা দেখাচ্ছিলাম, সুতরাং আর এখানে দেখানোর দরকার নেই। কিন্তু এদের হ্যালাইডস অর্গানিক সলভেন্টে ডিজলভ হয়, সলিউবল ইন organic solvent and form hydrated salt. Hydrated salt মানে তোমরা ক্লাস 10-এ পড়েছো ওই McCl2.2H2O বা MCl.2H2O এই ধরনের জিনিসপত্র আর কি। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে এর মধ্যে। ঠিক আছে, যেমন ম্যাগনেসিয়ামে 8টা আছে, MgCl2.8H2O। লিথিয়ামের 2টো আছে, LiCl.2H2O। আর 7, দুজনেই হাইড্রাইড তৈরি করতে পারে, স্টেবল হাইড্রাইড, LiH, MgH2, BeH2, AlH3। এটার মধ্যে LiH আর AlH3 মিলে আবার LiAlH4 বলে একটা রিডিউসিং এজেন্ট তৈরি করে ফেলে। আবার এতটাই ভালো এদের টেন্ডেন্সি আর কি হাইড্রাইড তৈরি করে। তো এরকম টেন্ডেন্সি বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যেও দেখা যায়। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কী কী টেন্ডেন্সি দেখা যায়? এখানে তো কিছুটা লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের উপর দিয়ে ম্যাক্সিমাম চালিয়েছি। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে দেখা যেতে পারে ফ্লুরাইড অ্যানায়ন, নর্মালি BF2 করে থাকে বা AlF3 করে থাকে। এরা আরও ফ্লোরিন অ্যাবজর্ব করে BF4
2 মাইনাস বা AlF6 3 মাইনাস তৈরি করে। এই AlF6 তোমরা এক জায়গায় পড়েছো, সেটা হচ্ছে ক্রায়োলাইট Na3LF6। ওই AlF6 itself an anion। এদের কার্বাইড থেকে মিথেন পাওয়া যায়। Al4C3 plus 6H2O Al2O3 plus 3CH4। তো এরকম ভাবে ওরা কার্বাইড থেকে মিথেন তৈরি করতে পারে। দুজনেরই ব্রিজ টাইপ ফরম্যাট আছে। ব্রিজ টাইপ স্ট্রাকচার মানে ডাইমার, হ্যালাইড ডাইমার ফর্ম করে। BCl2 and AlCl3 can dimerize, মানে B2Cl4 and Al2Cl6, কারণ এদের কাছে ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা পি অরবিটাল আছে, vacant p orbital and small size। বড় সাইজে হলে কি হবে, পি অরবিটাল ফাঁকা থাকলেও সেখানে করতে পারবে না, দূর হয়ে যাচ্ছে অনেকটা, লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট বন্ড দিয়ে করতে পারছে না। আর অ্যালুমিনিয়াম একটা বিখ্যাত প্রপার্টি তোমরা আগেই পড়েছো, সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিক প্রপার্টি। বোথ Al2O3 BeO and their hydroxides, মানে AlOH whole 3 and BOH whole 2 are amphoteric। ওরা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে, বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে। তো these are our general reading। Now we can come to the compounds। বেশি কম্পাউন্ড নেই, ছোট ছোট শর্ট নোটের মতো পড়ে নিলেই সাফিসিয়েন্ট। কি কি আছে আমাদের গ্রুপ পিরিয়ড 1, এই গ্রুপ 1 থেকে কিছু আছে, গ্রুপ 2 থেকে কিছু আছে। গ্রুপ 1 কম্পাউন্ড হচ্ছে NaCl, Na2CO3, আর NaHCO3। Na2CO3 আর NaHCO3 মধ্যে তফাৎ হচ্ছে একটা খাই আর একটা সাবান, মানে কাপড় কাচি। একটা জায়গায় অন্যটা ইউজ করলে কিন্তু খুব সমস্যা, যদিও দুটোর প্রিপারেশনটা প্রায় সেম। খাবার দাবারের মধ্যে বিশেষ করে যেসব জিনিস ময়দা দিয়ে তৈরি হয়, সেই জিনিসটাকে ফোলাতে, ফুললে পরে বেশ সুন্দর ভিজিবল বিউটি আসে, মানে ভিজুয়াল ডিলাইট তৈরি হয়, একটা খাওয়ার ইচ্ছেটাও বেশি হয়। তো সেই জন্য কী করা হয়, জিনিসপত্রকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বানানো হয়। যেমন ধরো কেক, বা ধরো প্যাস্ট্রি, প্যাস্ট্রি যদি চ্যাপ্টা হয়, ঠিক আছে, বা পাউরুটি, বা ধরো রুটি যদি একদমই ছ্যাবড়া হয়, তাহলে ওটা দেখে ভক্তি আসবে না, হার্ড মনে হবে। এটা একটু ফুলে রয়েছে লুচি, বা ধরো পেস্ট্রি, একটু এয়ারি এয়ারি ভাব মনে হচ্ছে, অনেকগুলো পোর্স আছে, তাহলে ব্যাপারটা আমার একটু দেখেও ভাল লাগে, খেতেও একটু সফটনেস হয়। এই জিনিসটা তৈরি করা হয় এই সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, এটার নাম হচ্ছে বেকিং সোডা। আর তার জায়গায় যদি তুমি সোডিয়াম কার্বনেট দিয়ে দাও ভুল করে, তাহলে জল পড়লেই ফেনা তৈরি হবে, কারণ ওটা হচ্ছে আমাদের বাথরুমের সেই গুঁড়ো পাউডারটা, ডিটারজেন্ট। সুতরাং ভুল করেও এইটার জায়গায় এটা ইউজ করো না, এটার জায়গায় এটা ইউজ করো না। খাবারের মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিও না, আর কাপড় কাচার সময় বাইকার্বনেট ইউজ করো না।
আর এটা হচ্ছে NaOH, কস্টিক সোডা। সোডিয়ামের কম্পাউন্ডকে কস্টিক নাম দিয়ে বলা হয়। বেসিক্যালি সোডিয়ামেরই, আচ্ছা মেটালিক সোডিয়ামও আছে, সোডিয়ামেরই ম্যাক্সিমাম কম্পাউন্ড আমরা পড়ছি। ঠিক তেমনি গ্রুপ 2 থেকে আমাদেরকে করতে হয় CaCO3, লাইমস্টোন, এগুলো সব লাইম দিয়ে। ওটা ছিল সোডা, সোডিয়ামকে নিকনেম বলা হয় সোডা, এটা হচ্ছে লাইম। CaO, কুইক লাইম or lime. CaOH whole 2, slaked lime. স্লেকিং ব্যাপারটা একটা স্পেশাল ক্যারেক্টার। CaSO4 dot 2H2O, gypsum, 2 CaSO4 বা CaSO4 whole 2 dot H2O, মানে দুখানা CaSO4 তার সঙ্গে একটা H2O। আগেটা ছিল একটা CaSO4 তার সঙ্গে দুটো H2O। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, CaC2, ক্যালসিয়াম কার্বাইড। এছাড়া পোর্টল্যান্ড সিমেন্টটা ছিল, বাট ওখান থেকে খুব একটা কিছু কোয়েশ্চেন আসে না। এখন তো সিলেবাস আরো কাটছাট করে দিচ্ছে, তো না আসার চান্সই বেশি। ওটস, সোডিয়ামের মেইন ওরটা হচ্ছে রক সল্ট, পটাশিয়ামের মেইন ওর হচ্ছে নাইটার বা ফেলসপার। এই দুটো পড়লেই, আর সোডিয়াম আরেকটা আছে চিলি সল্টপিটার, এই চারটে পড়লেই মোটামুটি তোমার গ্রুপ 1-এর ওরসগুলো পড়া হয়ে যাচ্ছে। তাই ফার্স্টে আমরা গ্রুপ 1টা কভার করে নিই। ওর কী কী আছে? সোডিয়ামের জন্য হচ্ছে রক সল্ট, NaCl, এটা আমরা খেয়ে থাকি, টেবিল সল্টও এটাকে বলে, কিন্তু এটা র, এটা পিউরিফাইড নয়। পিউরিফাইড হয়ে যায় রক সল্টই টেবিল সল্ট হয়ে যায়। চিলি সল্ট পেটার, চিলে সল্ট পেট্রে, NaNO2, আর পটাশিয়ামে এটাই হয়ে যাচ্ছে শুধু নাইটার, NiTre, নাইট্রেট। KNO2, এটা থাকে বারুদে, বারুদে যে ফ্রাশ করে যে ফাটে না ব্যাপারটা, এখান থেকে। আর ফেল্ডস্পার, নট ফ্লুরোস্পার, ফেল্ডস্পার, ফ্লুরোস্পার অন্য জিনিস। KLS3O8, সরি S3 না, Si3, Si3O8। এটা অনেকটা থেকে আমাদের, আমরা আগের দিন জলের সময়, ওয়াটারের সময় করছিলাম না, কি বলার নাম কি, আয়ন এক্সচেঞ্জের জন্য ইউজ করা হয়, পামুটিট, পামুটিটের মতো অনেকগুলো অক্সাইডের কম্বিনেশন। K2O, Al2O3 আর SiO2, তিনখানা। তাই খেয়াল করে দেখো, টোটাল দুখানা কে, দুখানা Al, তিনটা না, এটা ছটা বোধহয়, হ্যাঁ ছটা, হ্যাঁ ছটা, তাই তিনটে SI, তাই টোটাল ছটা SI, 3 দুগুণে 6, এটা হয়ে গেল। আর টোটাল 16খানা অক্সিজেন আছে দেখো, সিলিকনের সঙ্গে 12টা, অ্যালুমিনিয়ামে 3টে, আর পটাশিয়ামে একটা, তাহলে O8। এই তিনটাকে যোগ করলে এই একটা বড় কমপ্লেক্স পাওয়া যায়, এটাই হচ্ছে ফেলসপার। মাটিতে দুটো লেয়ার আছে সয়েলে, আমি জানি তোমরা জিওগ্রাফিতে পড়েছো কিনা। একটা হচ্ছে ক্রফেসিমা, একটা হচ্ছে নিফেসিমা। এই স্তরটা, এই লেয়ারটাকে বলা হয় সীমা, তার ঠিক উপরে থাকে সিয়াল। এই সিআল, এটা হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়ামের দুটো সিম্বল, সিআল, SiAl। তো ম্যাক্সিমাম যে ওরগুলো থাকে সেগুলো সবই সিয়াল আর সীমা লেভেলেই থাকে।
আমরা যখন ওই মাইনিং করি আমরা আইদার সিয়াল লেভেল থেকে নিই অথবা সীমা লেভেল থেকে নিই। তো এখানে দেখো সেই সিলিকন আর অ্যালুমিনিয়ামটা রয়েছে, ওরা বেসিক্যালি সিলিকন অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড হিসেবে থাকে, কারণ নেকেড কন্ডিশনে পড়ে থাকাটা নেচারের কাছে ফেভারেবল নয়, নেচার অক্সিডাইজ করেই দেবে। তো ওই লেয়ারটাই হচ্ছে সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়ামের লেয়ার। তো পটাশিয়াম যদি সিলিকন অ্যালুমিনিয়ামের সঙ্গে মার্চ করে যায় তাই তখনই নাম হয়ে যায় ওর ফেলডস্পার। অ্যান্ড হাউ টু এক্সট্রাক্ট দ্য সোডিয়াম, তো ফার্স্টে হচ্ছে আমাদের সোডিয়াম। এখানে বেসিক্যালি কিচ্ছু না, বই থেকে পড়তে পারবে ম্যাক্সিমামটাই। প্রিপারেশন মেথড যদি কোথায় থাকে সেই প্রিপারেশন অ্যান্ড দ্য ইউজেজ, দ্যাটস ইট। প্রিপারেশন অ্যান্ড ইউজেজ সাফিসিয়েন্ট ফর দিস চ্যাপ্টার। মোস্ট অফ দ্য কেসে প্রিপারেশন খালি রিয়াকশন করতে হয়, ডায়াগ্রাম নয়। সোডিয়াম করা হয় সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস থেকে, মেল্ট করা হয় এটাকে করে Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে নেওয়া হয়। এবার Na প্লাসটা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন অ্যাবসর্ব করে Na হয়ে যায়, আর Cl মাইনাসটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, এটা ক্যাথোডে এটা অ্যানোডে। কিন্তু কি ক্যাথোড কি অ্যানোড না, ইউজুয়ালি না হয় আয়রন ক্যাথোড অ্যান্ড গ্রাফাইট অ্যানোড। ঠিক আছে, এটাতে আয়রন না হয় আর এটাতে গ্রাফাইট না হয়, গ্রাফিটে। এবং একটা সিলিন্ড্রিক্যাল চেম্বার বানানো হয়। সিলিন্ড্রিক্যাল চেম্বারটাকে আমি যদি ক্রস সেকশনে কাটি তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার দেখতে পাবো। উপর থেকে কিন্তু তুমি এটা সাইড মানে সিলিন্ড্রিক্যাল দেখবে, সাইড থেকে দেখছি বলে রেক্ট্যাঙ্গুলার লাগছে। নাও এই ভেতরে থাকে একটা ডোম মতো। ডোম কেন? এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিনটা কি হবে, দুটো ক্লোরিন যদি একসঙ্গে মিশে তাই ক্লোরিন Cl2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে। তাই এই ডোমটা লাগে এই ক্লোরিন গ্যাসটাকে বাইপাস করার জন্য। এখান থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে, তার মানে এই ভেতরটাতে নিশ্চয়ই অ্যানোডটা রয়েছে। এই চেম্বারের এখানে থাকে ওই গ্রাফাইট অ্যানোডটা। প্লাস 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 প্লাস, অ্যানোড পজিটিভ চার্জ হয়, গ্রাফাইট। এবার এই যে ডোম মতো ব্যাপারটা আছে এটা একটা কভার করে আছে কাকে না, মল্টেন সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। এই পর্যন্ত মল্টেন সোডিয়াম ক্লোরাইড দেওয়া। এইভাবে রাখা হয়েছে যাতে কোনোভাবেই এই ক্লোরিন যেটা তৈরি হচ্ছে সেটা ভাবে কোনোভাবেই গিয়ে আয়রন ক্যাথোডকে অ্যাটাক না করে, তাই জন্য এটা চারদিক থেকে কভার করে দেওয়া হয়েছে। কিন্তু তলার পোর্শনটা কানেক্টেড রাখা হয়েছে, নইলে মল্টেন পোর্শনটা জিনিসটা আসবে কি করে। এবার কি করেছে, বাইরে দিয়ে ক্যাথোড রাখা হয়েছে, এখানে একটা এখানে একটা, কিন্তু এটা দুটো নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কভার করে আছে। ইটস লাইক কি বলবো, হাত ভাঙলে যেরকম হাতের চারিদিকে একটা কাস্টিং দিয়ে দেয়, এটাও ঠিক সেরকম ভাবে টপ থেকে দেখলে তুমি ব্যাপারটাকে এরকম দেখবে। এই হয়ে আছে। ঠিক আছে, আমি এখান থেকে একটা তার দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলে ব্যাপারটা বুঝতে পারবে। তারটা যেন এখান থেকে বেরিয়ে আছে, মানে এই পোর্শনটা হচ্ছে এইটা, আর এই পোর্শনটা হচ্ছে এইটা, আর মাঝখানে এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে এইটা টপ ভিউ, এটা হচ্ছে পুরোটাই টপ ভিউ। তাহলে এই যে দুটো জায়গা, এই দুটো সরি এই দুটো জায়গা হচ্ছে এই দুটো জায়গা, এটা এই পয়েন্ট আর এটা এই পয়েন্ট।
তো গোটাটার মধ্যে আমার মল্টেন সোডিয়াম ক্লোরাইডটা রয়েছে, আর সোডিয়াম ক্লোরাইডটা পুরোটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার কি করেছে, এখানে একটা ঢাকনা মতো দেওয়া হয়েছে। ফর হোয়াট? জাস্ট টু অ্যানয় আস? নো, অ্যানয় করার জন্য কেন হবে? সোডিয়ামটা কালেক্ট করার জন্য। সোডিয়াম ইজ ভেরি লাইট, কিন্তু জলের সঙ্গে টাচ করলেই আগুন ধরে যাবে। ঠিক আছে, তো এখানে কি করা যায়, কেরোসিন দিয়ে একটা চেম্বার তৈরি করা হয়েছে। এই পর্যন্ত কেরোসিন ভরা, ঠিক আছে, এটা কেরোসিন আছে। আর এখান থেকে মল্টেন সোডিয়ামটা, যে সোডিয়ামটা এখানে রিলিজ হলো ক্যাথোডে, ঠিক আছে, এগুলো তো মানে নেগেটিভ চার্জড এই ইলেকট্রোডগুলো, তো এখানে সোডিয়াম রিলিজ হবে। তো সোডিয়ামটা এখান থেকে ফ্লো করে উঠে এটার মধ্যে গিয়ে পড়বে, গিয়ে তলায় কালেক্ট হয়ে যাবে সোডিয়াম, লিকুইড সোডিয়াম। দিস ইজ দ্য সেট আপ, রিয়াকশন জাস্ট এইটুকুনি, দ্যাটস ইট। কীভাবে সেপারেট করতে হচ্ছে, ডোমটা আর এই কেরোসিন পাম্পটা ইউজ করে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়, একে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেট করার দরকার পড়ে না। ইন্ডাস্ট্রিয়াল আমরা কী করি, জাস্ট ওটাকে পিউরিফাই করি। এই পিউরিফাইটা তুমি এতটাই সহজে করতে পারো যে তুমি সমুদ্রের জল তোলো, ঠিক আছে, তুলে একবার ভালো করে ডিস্টিল ওয়াটারে ধুয়ে নাও। সমুদ্রকে ডিস্টিল ওয়াটারে ধোয়া যায়? হ্যাঁ, ধোয়া যায়। এটাকে বলা হয় টু সলভেন্ট এক্সট্রাকশন। ঠিক আছে, ধুয়ে তারপর ওটাকে অর্গানিক সলভেন্টের মধ্যে পাস করা, তাহলে ওখানে যত মানে অ্যানিমাল শিট অ্যান্ড আদার্স থিং আছে সেগুলো সব পিউরিফাই হয়ে যাবে। এবার তুমি ওটাকে রোদে ড্রাই করো, এরকম বড় বড় পুকুর বানিয়ে সেখানে ড্রাই করতে দেওয়া হয়। পুকুরের জলটা পুরো উবে যায়, তলায় পুরো লবণ পড়ে থাকে, সেই লবণগুলো প্যাকেটে করে বিক্রি করে দেয়। তো আগেকার দিনে সেসব লবণগুলো ছিল খুবই ভালো কোয়ালিটির, বাট খুব মানে কোয়ালিটি বলতে কি, ওর মধ্যে নিউট্রিশন ভ্যালু খুব বেশি ছিল, বাট খুব ডার্টি ছিল, ব্ল্যাকিশ কালারের একটু হতো। এখন যেগুলো হয়েছে এগুলো হচ্ছে আয়োডাইজড, ভেপোরাইজড, কী সব কোয়ালিটি, মানে কী সব যেন নাম টাম আছে, সেইটার হচ্ছে NaCl। NaCl এর ইউজগুলো পড়ে নেবে, বা ইউজগুলো তুমি মাথায় ভেবে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, যে আমরা খাবারে দিই, আমরা বিভিন্ন কম্পাউন্ডের ম্যানুফ্যাকচার দিই, আমরা সোডিয়ামের ম্যানুফ্যাকচারে সোডিয়াম ক্লোরাইড লাগলো। এরপর আরও যা যা দেখবো তার মধ্যে সবাতেই ম্যানুফ্যাকচারে এই সোডিয়াম ক্লোরাইড আছে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশনকে ব্রাইন সলিউশন বলে। NaCl এর কনসেন্ট্রেটেড সলিউশন ইজ কল্ড ব্রাইন। এর প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে, ইউজগুলো এখানেই দেখতে পাবো, কারণ একটু আগে যে NaCl এর ইলেকট্রোলাইসিস করেছে ওটাও কিন্তু সেই মল্টেন NaCl, সেটা অবশ্য ব্রাইন নয়, এর পরেরগুলো সবই ব্রাইন থেকে করবে। সোডিয়াম ক্লোরাইডের পর হচ্ছে সোডিয়াম কার্বনেট, মানে ওয়াশিং সোডা, Na2CO3। এটা একটা সেট আপ বইতে আছে, ছবিটা দেখতে পারো, বাট আই ডোন্ট রেকমেন্ড। বরঞ্চ একটা ফ্লো চার্ট আছে, এটা হচ্ছে সলভে প্রসেস, তোমাদের কখনই বলবে একটা ছবি আঁকো, আমাদের সময় বলতো, তোমাদের সময় বলবে না, বাট ফ্লো চার্টটা পড়লে তোমরা মোটামুটি সোডিয়াম কার্বনেটের সম্বন্ধে আইডিয়াটা পেয়ে যাবে। কি করা হয়, প্রথমে ব্রাইন সলিউশন নেওয়া হয়, করে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করানো হয়। অ্যামোনিয়াটা কি করে, আচ্ছা, অ্যামোনিয়াটার সঙ্গে মিক্সচার করে এটা মানে NaCl আর NH4OH এর মিক্সচার তৈরি করা হয়, এটা স্টেপ 1। স্টেপ 2তে কি হচ্ছে, এই NH4OH ব্যাপারটা
CO2 এর মধ্যে দিয়ে পাস করা হচ্ছে, কার্বনেশন করানো হচ্ছে এটাকে CO2 দিয়ে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি NH4 HCO3 বাইকার্বনেট। দেখো NH4 OH, তো তার একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনটা H হয়ে গেল আর অক্সিজেনটা CO2 এর সঙ্গে CO3 হয়ে গেল। এবার এইটা, এই যে NaCl-টা আছে, NaCl তো NH4 OH এর সাথেই ছিল, ওই NaCl এর সাথে NH4 HCO3টা আয়ন এক্সচেঞ্জ করে, এটার নাম হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। মানে HCO3 অ্যানায়নটা ক্লোরিনের জায়গায় যাবে, ক্লোরিনটা এর জায়গায় যাবে, কারণ সোডিয়ামের সঙ্গে বাইকার্বনেটটা আমার দরকার। প্লাস NH4 সেল, NH4 সেল কি হচ্ছে, NH4 সেলকে তুমি হিট দাও, NH4 সেল উড়ে বেরিয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। ওকে, এটাকে তুমি ফিল্টার করতে পারো, হিটও দিতে পারো, বাট হিট দেওয়াটা ইয়ে নয়, কারণ NaCO3টা ভেঙে যেতে পারে। তো জাস্ট ফিল্টার করলে পরে এটা একদিকে সেপারেট হয়ে গেল, রিসার্কুলেশন টাওয়ারে চলে গেল, আর এটা আমার সলিড হয়ে প্রেসিপিটেট হয়ে বেরিয়ে চলে এলো। এবার যদি এটাকে হিট দিচ্ছি, হিট দিলে এটা হয়ে যাচ্ছে কি Na2CO3 প্লাস CO2, লেটস ডু ইট ইন নেক্সট স্টেপ। এটা সেপারেট হয়ে গেল, বোঝা গেল। নাম্বার 3 NaHCO3, এটাকে তুমি হিট দাও, তাহলে এটা হয়ে যায় Na2CO3 প্লাস CO2 প্লাস H2। এই CO2টাকে আবার আমরা রিজেনারেশন টাওয়ারে পাঠিয়ে দিচ্ছি। রিজেনারেশন টাওয়ার মানে মানে এই যে CO2টা দেখো এখানে ইউজ হয়েছে, সেটা আসছে কোথা থেকে, সেটা এই CO2টাই, মানে দিস গোজ ব্যাক টু ফর্ম দিস ওয়ান। এটা যা, এটাই গিয়ে এখানে ইউজ হচ্ছে। তার মানে CO2 কিসের মতো কাজ করছে, ক্যাটালিস্টের মতো, না তো ওটা কনজিউম হচ্ছে না ওটা ডিস্ট্রয় হচ্ছে, না ওটা ফর্ম হচ্ছে, ও জাস্ট ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, রিপিট ইউজ। আর এই NH4Cl-টা কি হচ্ছে, এর মধ্যে যদি তুমি লাইম ওয়াটার দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা হয়ে যাচ্ছে CaCl2 প্লাস NH3 প্লাস H2O। এই NH3টা আবার এইখানে ইউজ হচ্ছে। তাহলে এই NH3 বলো বা CO2ই বলো, দুটোই কিন্তু আমরা রিয়াকশনের মধ্যে থেকেই ঘোরাচ্ছি, আলাদা করে কিছু করছি না। এবার তুমি বলবে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এলো কোথা থেকে, ওই তো যেখান থেকে প্রথমবার কার্বন ডাইঅক্সাইডটা এসেছিল, কার্বন ডাইঅক্সাইড তো একবার না একবার শুরু করতে হয়েছিল, সেটা এসেছিল ক্যালসিয়াম কার্বনেট থেকে। ক্যালসিয়াম কার্বনেটকে হিট করেছি, হিট করলে একদিকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা ফার্স্ট স্টেপে গিয়ে অ্যাড হয়েছিল, আর এদিকে ক্যালসিয়াম অক্সাইড বেরিয়েছে, সেই ক্যালসিয়াম অক্সাইডটা জলের সঙ্গে রিয়াক্ট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করে গেছে। তুমি যদি এর স্কিমেটিক ডায়াগ্রামটা দেখো, 2.5 পাতা পড়ার থেকে বেঁচে যাবে, 2.5 পেজেস এটা পড়ার জন্য আছে। If you don't want to study, then it's good. You just need to follow this one. দেখো পাঠিয়ে দিয়েছি। এই ক্যালসিয়াম ক্লোরাইডটা এখানে বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। ক্যালসিয়াম ক্লোরাইডটা আমাদের কোথাও ছিল না, কিন্তু জাস্ট ব্রাইন সলিউশন ইউজ করেছিলাম আর তার সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট ইউজ করেছিলাম, তার থেকে আমরা CaCl2টার বাই প্রোডাক্ট হিসেবে পাই, তার ফলে এটা কস্ট সেভ হয়ে যায়।
এবার দেখো এইখান থেকে না পরের কম্পাউন্ডটা আমাদের থার্ড কম্পাউন্ড ছিল কি, ফোর্থ কম্পাউন্ড, তাহলে NaCl হয়ে গেছে, Na2CO3 হয়ে গেছে, Na সোডিয়াম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে সোডা লিখেছে, আমি এখানে লাইমটা লিখতে ভুলে গেছি, ক্যালসিয়ামকে লাইম বলা হয়, ক্যালসিয়াম অক্সাইডকে স্পেশালি। ফোর্থ হচ্ছিল সোডিয়াম বাইকার্বনেট, ওটা দেখো এই রিয়াকশনটারই রিভার্স, ঠিক ওপরে যে রিয়াকশনটা লিখেছি তারই ঠিক রিভার্সটা, Na2CO3 মানে ডিটারজেন্টকে যদি তুমি জলের মধ্যে গুলে তার ভেতর দিয়ে বুড়বুড় বুড়বুড় করে কার্বন ডাইঅক্সাইড পাঠাও, কোল্ড ড্রিঙ্কসের বোতলে যেভাবে কার্বন ডাইঅক্সাইড ঢোকানো হয় হাই প্রেশারে, কারণ কার্বন ডাইঅক্সাইড খুব একটা বেশি জলে সলিউবল নয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 2NaHCO3। দুখানা CO3 দরকার, একটা ওর কাছে ছিল আর একটা কার্বন ডাইঅক্সাইড থেকে পেয়ে যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে একটা অক্সিজেন কম আছে, সেটা জল থেকে পাবে, তাহলে দুখানা CO3 হয়ে গেল। আর দুখানা H দরকার, জলের মধ্যে দুটো H আছে, তাই না? বেসিক্যালি এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে H2CO3, তাহলে H2CO3 আর এটা হচ্ছে Na2CO3, তাই দুটো সোডিয়াম দুটো কার্বন, এটা দুটো হাইড্রোজেন আছে কিনা, বাস 2NaHCO3, বেকিং সোডা রেডি। ইউজ দুটো কাজ, এক আগুন নেভাতে, ফায়ার এক্সটিংগুইশার হিসেবে বেকিং সোডা খুব ভালো ইউজ করে, আর সেকেন্ড হচ্ছে রান্না করতে। কখনো কখনো তোমার হালকা কেউ চেটে ফেটে দিলে, মানে কেউ মানে কোনো মানুষ নয়, আরশোলা টারশোলা, সেখানে তুমি বেকিং সোডা লাগালে চুলকানি কমে যায়, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট মানে ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ডিটারজেন্ট নয়, বাট ডিটারজেন্ট তৈরি করতে সাহায্য করে। আগেরটা ছিল সলভে প্রসেস, Na2CO3, এটা হচ্ছে কাস্টনার কেলনার প্রসেস, কাস্টনার কেলনার প্রসেস। অনেক সময় ম্যাচ দা কলাম দেয়, বিশেষ করে ICSE তো দেয়ই, তো কাস্টনার কেলনারে আর সঙ্গে সলভে প্রসেসে খুব কনফিউশন হয়। এখানে আমরা একটা বিশেষ টাইপের ইলেকট্রোলাইসিস ইউজ করি ব্রাইন সলিউশনের, মল্টেন নয়, অ্যাকুয়াস বাট কনসেন্ট্রেটেড, এবং এখানে অ্যাফিনিটি ইলেকট্রোডের টেন্ডেন্সিটাই কাজে লাগে। অ্যাফিনিটি ইলেকট্রোড তোমাদেরকে আমি 9-10-এ পড়াইনি, ক্লাস 10-এ পড়াইনি, 10-এর ইলেকট্রোলাইসিসে যখন টাইপস অফ ইলেকট্রোড বলা হয় তখন দুটো কথা বলা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড, একটা হচ্ছে ইনার্ট ইলেকট্রোড। ইলেকট্রোডের ক্লাসিফিকেশন আরেকভাবে করা যায়, অ্যাফিনিটি ইলেকট্রোড, নন অ্যাফিনিটি ইলেকট্রোড। এটাও কিন্তু ইলেকট্রোলাইসিসের ফ্যাক্টরগুলোর মধ্যে একটা বড় ফ্যাক্টর। তো এইখানে সেই জিনিসটাই করা হচ্ছে ট্রিপল ইলেকট্রোড সিস্টেম হিসেবে, ঠিক আছে? ট্রিপল ইলেকট্রোড সিস্টেম, এটা বড় চেম্বার, তার দুটো কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখান থেকে একটা পাইপ বেরিয়ে যাচ্ছে একটা গ্যাস বেরোনোর জন্য, এখান থেকে একটা পাইপ বেরিয়ে যাচ্ছে সেই গ্যাসটাই অন্য দিক থেকে বেরোনোর জন্য, এবং পুরোটাই কিন্তু সার্কুলার, দেখতে যত রেক্ট্যাঙ্গুলার হোক না কেন ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলার। আমরা সাইড ভিউ থেকে দেখছি, এখানে একটা আছে আরেকটা গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য, এখান দিয়ে দুটো সেপারেটার ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা এখানে একটা। সেপারেটার কি করছে, চেম্বারগুলোকে আলাদা করছে, আর এই মাঝখানে এই পাইপের সাইড দিয়ে একটা ইলেকট্রোড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইলেকট্রোডটা অনেকটা কম্বের মতো দেখতে, মোটা কম। এই ইলেকট্রোডটা হচ্ছে
আয়রন ইলেকট্রোড। এটা ক্যাথোড না অ্যানোড সেটা পরে দেখছি, কিন্তু এর সময় তার আছে। আর দুটো সাইডে আরো দুটো ইলেকট্রোড দেওয়া হয়েছে, গ্রাফাইট ইলেকট্রোড, এদের সঙ্গে তার আছে, এগুলো গ্রাফাইট। দুটো ইলেকট্রোড হলো। থার্ড ইলেকট্রোড, থার্ড ইলেকট্রোড হচ্ছে এই তলাটায়। থার্ড ইলেকট্রোডের কালারটা নেওয়াটা খুব ডিফিকাল্ট, বাট থার্ড ইলেকট্রোড এইভাবে আছে। গ্রাফাইটটা একটু মানে এটা একটু তলায় চলে এসছে, তলায় হবে না, একটু উপরে হবে। থার্ড ইয়ারটা এভাবে রয়েছে, খুব একটা বেশি নয়, একটু ঠিক করে দেওয়া, বাকিটা সলিড, তলারটা পুরোটা সলিড। এটা জাস্ট এই ডিভাইডারটা পর্যন্ত টাচ করে আছে, অ্যাজ ইফ যারা ডিভাইডারটা এইটাকে একটু চেপে দিয়েছে ইলেকট্রোডটাকে। ইলেকট্রোডটা কিসে তৈরি সেটা বুঝলেই বুঝতে পারবে যে ইলেকট্রোডটাকে চেপে দেওয়ার কথাটা মানে কি। ইলেকট্রোডটা হচ্ছে মার্কারির তৈরি। এই মার্কারির সাথে সোডিয়ামের একটা অ্যাফিনিটি আছে। কেন না, অ্যামালগাম বলে কিছু অ্যালয় হয়, লিকুইড সলিড অ্যালয়। অ্যালয় তো দুটো মেটালের মধ্যে হয়, তো একমাত্র আমরা কোন মেটালকে লিকুইড হিসেবে জানি? মার্কারিকে। তো মার্কারি যদি কোনো অ্যালয় তৈরি করে তখন তার একটা স্পেশাল নাম হয়, নামটা হচ্ছে অ্যামালগাম। তাই সোডিয়ামের একটা অ্যামালগাম তৈরির টেন্ডেন্সি আছে। তাহলে এখানে কি নেওয়া হয়েছে? এই পুরো জায়গাটায় নেওয়া হয়েছে ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। এই সাইডটাতে, ভেতরটাতে নয় কিন্তু, ঠিক আছে? আর এই সাইডটাতে এই মার্কারি খুব হেভি, তো মার্কারির ওয়ালটা টপকে কোনো লিকুইড সোডিয়াম ক্লোরাইডই ওইদিকে যেতে পারছে না। এটা হচ্ছে ব্রাইন সলিউশন। NaCl, কনসেন্ট্রেটেড NaCl, অর এটাকে বলবো ব্রাইন সলিউশন। তো ব্রাইন কার কার টাচে আছে? ব্রাইন আছে গ্রাফাইটের টাচে আর মার্কারির টাচে। মার্কারি ইলেকট্রিসিটি ক্যারি করছে, এখান দিয়েও একটা তার আমরা কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? তারটা গোটা সার্কিটের মধ্যেই আছে। এবার এইটাকে বলছি ক্যাথো, এই অ্যানোড, পজিটিভ চার্জ, তার মানে গ্রাফাইট হচ্ছে অ্যানোড। তাহলে এইখানে মার্কারিটা নিশ্চয়ই ক্যাথোডের মতো বিহেভ করবে। তার মানে এখানে হচ্ছে মার্কারি, তো মার্কারি Hg ক্যাথোড। তাই দেখো NaCl এর সলিউশন যদি আমি দিই তাহলে ওখানে কি কি আয়ন তৈরি হচ্ছে? তাহলে চেম্বার নাম্বার 1 অ্যান্ড 3, আমি যদি 1 অ্যান্ড 3 বলি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, যদি এটা 1 আর 3 সেম চেম্বার, আর এটা চেম্বার নাম্বার 2। তো 1 আর 3 তে কি হচ্ছে? NaCl আয়োনাইজ হচ্ছে Na প্লাস Cl মাইনাস, লেটস ড্র ইট ইন ব্লু। NaCl আয়োনাইজ হচ্ছে Na প্লাস Cl মাইনাস, আর H2O আয়োনাইজ হচ্ছে, যেহেতু এটা অ্যাকোয়াস সলিউশন, H প্লাস OH মাইনাস। তাহলে ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে অ্যাকচুয়ালি যাবে হচ্ছে সোডিয়াম। কেন? হাইড্রোজেন যাওয়া উচিত, হাইড্রোজেন তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে তলায় আছে। তা এইখানে হচ্ছে কথা, সোডিয়ামের সঙ্গে মার্কারি একটা অ্যাফিনিটি আছে, ঠিক আছে? তাহলে ক্যাথোডে যাচ্ছে সোডিয়াম প্লাস, ইলেকট্রন অ্যাবজর্ব করছে মার্কারির থেকে করে সোডিয়াম। আচ্ছা, এর সঙ্গে মার্কারিটা যদি লিখে দিই পাশে, তাহলে সোডিয়াম Hg অ্যামালগাম করে ফেলছে। দ্যাট ইজ ওয়াই হাইড্রোজেন তলায় থাকলেও কাজ করছে না, রিলিজ হচ্ছে না। আর অ্যানোডে কে আছে? অ্যানোডে আছে ক্লোরিন মাইনাস।
কেন না ক্লোরিনের কনসেন্ট্রেশন OH এর থেকে অনেক বেশি, তাই ক্লোরিন মাইনাসটা Cl আর ইলেকট্রন করে ফেলছে। যেহেতু Cl মাইনাসের কনসেন্ট্রেশন OH মাইনাসের থেকে অনেকটাই বেশি, কনসেন্ট্রেটেড NaOH সলিউশন নিয়েছি তো, যদিও OH-টা তলায় থাকে, OH-টা রিলিজ হওয়ার টেন্ডেন্সি বেশি। ওকে, তাহলে এখানে ক্লোরিন হয়ে গেল, তাহলে দুখানা Cl2 হয়ে উড়ে বেরিয়ে যাবে। তাহলে এইখান দিয়ে, এই চেম্বার দিয়ে তার মানে কি বেরিয়ে যাচ্ছে? ক্লোরিন গ্যাস। এইবার মাঝখানের চেম্বারে কি হয়েছে? এই সোডিয়াম অ্যামালগামটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এই সোডিয়াম অ্যামালগামটা নাচতে নাচতে এইখানে চলে এসছে। দেখো গ্রিনের উপর অরেঞ্জ দিয়ে একটু দাগ দিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি NaHgর মিক্সচারটা, NaHg অ্যামালগামটা। ঠিক আছে, এবার এইটা হয়ে গেল আমার অ্যানোড, আর আয়রন হয়ে গেল ক্যাথোড। আয়রন ক্যাথোড আর NaHg আমার অ্যানোড। ভেতরের চেম্বারে কাজ হচ্ছে। ভেতরে কি আছে? ভেতরে আছে জল, H2O। ঠিক আছে, এখানে প্লেন জল আছে। কিন্তু তার সঙ্গে সোডিয়াম অ্যামালগামটা টাচ করেছে। তাহলে কি করছে? এখানে জলটা ভাঙছে হচ্ছে চেম্বার নাম্বার 2তে, জলটা ভাঙছে হচ্ছে H প্লাস OH মাইনাসে। তো ক্যাথোডে যাচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে ক্যাথোডে H প্লাস গেল, আয়রন থেকে ইলেকট্রন নিল, H হলো দুখানা H2 হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে এইখানে এই চেম্বার দিয়ে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ওই সাইড দিয়ে ক্লোরিন বেরিয়েছে, এখানে হাইড্রোজেন বেরোচ্ছে। আর অ্যানোডে কি হলো? এইখানে হয়ে গেছে অ্যাক্টিভ ইলেকট্রোড, এখানে আছে NaHg অ্যামালগাম, তার সঙ্গে OH মাইনাস এসে লেগেছে, NaHg অ্যামালগামটা এসেছে, তার সঙ্গে এসেছে কি OH মাইনাস। এবার OH মাইনাস কিন্তু রিলিজ হলো না, কি করলো? Naটাকে নামিয়ে দিল Na প্লাস হিসেবে, OH মাইনাসের মতো রয়ে গেল, মার্কারিটা ফ্রি হয়ে গেল, আর একটা ইলেকট্রন তৈরি হয়ে গেল। অ্যানোডে তো তাই কাজ, ইলেকট্রন রিলিজ করা। দেখো NaOH রেডি। তাহলে যেটা জল ছিল সেটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে গেল? NaOH সলিউশনে। বাস, কাস্টনার-কেলনার প্রসেস ডান। তো দ্যাটস গিভস আস গ্রুপ 1। তাই বাবা, গ্রুপ 1 এ প্রায় 1 ঘন্টা লাগলো, গ্রুপ 2 তে কতক্ষণ লাগবে? 15 মিনিট। কারণ ওখানে এসব কিছুই নেই, এত ডায়াগ্রাম ফায়াগ্রাম কিচ্ছু নেই। 5টা কম্পাউন্ড আছে, 5টা কম্পাউন্ডের এক লাইন করে 2 লাইন করে প্রিপারেশন আছে, দ্যাটস ইট। গ্রুপ 2, ফার্স্টে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে লাইমস্টোন, ন্যাচারালি পাওয়া যায় ক্যালসিয়ামের ওর। ক্যালসিয়ামের আর কোনো ওর তুমি জানো কি না জানো? লাইমস্টোন। ওখানে আমরা ওর দেখেছিলাম সোডিয়াম পটাশিয়ামের। লেটস ফার্স্ট ডু দ্য ওরস। তাহলে ওর ক্যালসিয়ামের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, জিপসামটাও তুমি ধরতে পারো। লাইমস্টোন আর জিপসাম। আর এটা হচ্ছে ফ্লুরোস্পার, ফেলস্পার করেছিলাম ওখানে, তাই জন্য একটু বলে দিই। ফ্লুরোস্পার এটাও তোমরা চেনো, ক্লাস 10 ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন, মেটালার্জি চ্যাপ্টারে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন থেকে লাইমস্টোন
জিপসাম, ফ্লোরোস্পার, ওটা ছিল ফেল্ডস্পার পটাশিয়াম, এটা ফ্লুরোস্পার। ম্যাগনেসিয়ামের ম্যাগনেসাইট, MgCO3, ম্যাগনেসাইট। আরেকটা আছে আমাদের ইন্ডিয়াতে খুব বেশি পাওয়া যায়, MgCO3, COCO3, ডলোমাইট। We are the biggest exporter of dolomite. আর এটা হচ্ছে কার্নালাইট, কার্নালাইটে পটাশিয়াম থাকে, KCl MgCl2.6H2O। ওই যে হাইড্রেশন টেন্ডেন্সি আছে ম্যাগনেসিয়ামের, কার্নালাইট। উপরটা কিন্তু ম্যাগনেটাইট নয়, ম্যাগনেটাইট কিন্তু ম্যাগনেট, আয়রনের ওর, ম্যাগনেসাইট, কার্নালাইট। আর বাকি কিছু পড়তে নাও হতে পারে। বেরিয়ামের একটা কমন আছে, ব্যারাইটা, BaSO4, ব্যারাইটা। দ্যাটস ইট, আর কিছু পাওয়ার দরকার নেই। ক্যালসিয়াম কার্বনেট লাইমস্টোন ন্যাচারালি পাওয়া যায়। যদি তুমি ন্যাচারালি তৈরি করতে না পারো, হাইড্রক্সাইড নাও, তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাবল করো, হোয়াইট হোয়াইট প্রেসিপিটেট পাবে, রক পাবে না। ক্যালসিয়াম কার্বনেট বলতে আমরা রক বুঝি, দিস ইজ নট রক, দিস ইজ পাউডার্স। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জায়গায় ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেট পড়ে গেল আর জল তৈরি হয়ে গেল। মানে বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা স্প্লিট করে যাচ্ছে হচ্ছে স্টেপ বাই স্টেপ রিয়াকশন। যদি তুমি দেখো, এটা ক্যালসিয়াম অক্সাইড আর H2O তে স্প্লিট করলো, এই ক্যালসিয়াম অক্সাইডটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিয়ে COCO3 হয়ে গেল। তো তুমি যদি এই দুটো লাইনকে অ্যাড করে দাও, তাহলে এই দুটো কেটে যাবে, তাই নেট রিয়াকশন উপরেরটা পড়ে থাকবে। দ্যাট ইজ প্রিপারেশন। আরেকটা করতে পারো, ক্যালসিয়াম ক্লোরাইডকে সোডিয়াম কার্বনেট দিয়ে দাও, Na2CO3। সোডিয়ামের তো হ্যালোজেনের সঙ্গে অ্যাফিনিটি আছে, কালকেই বলছিলাম, পরশুদিন। তাহলে এটা হবে 2NaCl প্লাস CaCO3, লাইমস্টোন তৈরি। ইউজ সিমেন্টের মধ্যে প্রচুর পরিমাণ লাইমস্টোন দেওয়া হয়। ওই যে পাউডারটা তৈরি হলো, ওই পাউডারটাকেই কাস্ট করে চক, দেওয়ালের গায়ে ব্ল্যাকবোর্ডে সব চক দিয়ে লেখা হতো, সেটা তৈরি করা হয়। নাকে ঢুকলে প্রচন্ড হাঁচি হয়, প্রচন্ড ড্রাই মেটেরিয়ালটা। নাম্বার 2, কুইক লাইম। দেখবে পেজ 3 বলে একটা জিনিস আছে খবরের কাগজে, যেখানে এন্টারটেনমেন্টের নিউজ ছাপা হয়। ও একটা কথা খুব ইউজ করা হয়, লাইমলাইট। লাইমলাইটে থাকতে আজকের দিনে সিনেমার তারকারা অনেক কিছু করে থাকে, এরকম বিভিন্ন রকম সময় নিউজ দেয়। এই লাইমলাইট ব্যাপারটা কি না, গ্রিসে যখন অ্যাম্পি থিয়েটার ছিল, তখন সেই অ্যাম্পি থিয়েটারে স্টেজের থেকে যাদের দর্শক, মানে যারা ভিউয়ার্স, তাদের ডিস্টেন্স অনেক বেশি থাকলে ভিউয়ার্স ঠিক বুঝতে পেতো না যে কার দিকে তাকাবে, কারণ তখন তো মাইক্রোফোন ছিল না, মানে মাইক ছিল না। মাইক না থাকার ফলে কি হতো, কে ডায়লগ বলছে বোঝা যেত না। তো দর্শকদের অ্যাটেনশন ডিসকভার মানে আনবে কি করে? তো আর্কিমিডিস অলরেডি লেন্স আবিষ্কার করে ফেলেছে, ঠিক আছে? তো কী করা হয়েছিল, ওই লেন্সটার একটা বাক্সের মধ্যে পুড়ে, একটা লেন্স বাক্সের মধ্যে পুড়ে তার ভেতর গরম এই কুইক লাইম রেখে দেওয়া হতো। ওই কুইক লাইম যখন ঠান্ডা হতো না, তখন সে সেখান থেকে আলো ছড়াতো। এবার লেন্সটা কী করতো, সেটাকে ফোকাস বানাতো, কনভেক্স লেন্স, ওটার ফোকাস তৈরি করবে, সেই ফোকাসটা গিয়ে পড়তো স্টেজের উপর। এবার ধরো এখন একটা আর্টিস্ট, সে ডায়লগ বলছে, তো আমি কি করব, পুরো স্টেজটাকে অন্ধকার করে দিয়ে খালি তার উপরই এই জিনিসটা ফেলবো। এটাকেই বলা হয় লাইম লাইট। এটা হচ্ছে সেই লাইম লাইট, যেহেতু লাইম থেকে পাওয়া যাচ্ছে তাই জন্য এটার নাম হচ্ছে লাইম লাইট। তাই কুইক লাইমের একটা ছোট নাম হচ্ছে শুধু লাইম, অর লাইম জাস্ট। আর লাইম লাইট মানে হচ্ছে ওই হাইলাইট, মানে যার উপর সমস্ত ফোকাস থাকছে। কেউ যদি খুব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে, তাই সে সমস্ত লাইম লাইট কেড়ে নেয়। যেমন ইন্ডিয়ান ওয়ান ডে টিমের ক্যাপ্টেন, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন,
সবসময় লাইমলাইটেই থাকে। ডোন্ট টেক অফেন্স, বাট জাস্ট মেকিং অ্যান এক্সাম্পল। তো সেরকম ব্যাপার আর কি। তো সেই জিনিসটার ফর্মুলা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। এটা ইউজুয়ালি কোথা থেকে পাওয়া যায়? ওই CaCO3 যে ছিল ওটাকে হিট করো। আমি এখানে দেখিলাম তো একটা স্টেপে CO প্লাস CO2 ইকুয়ালস টু CaCO3। তাই যদি হিট করো তাহলে কি হচ্ছে? ওই CaO তৈরি হচ্ছে আর CO2 তৈরি হচ্ছে। ঠিক আছে, ইট ইজ কাইন্ড অফ বার্নিং। আমরা একরকমভাবে এটাকে বার্ন করলাম। কাকে? লাইমস্টোনকে। তাই জন্য এটাকে বাংলায় পোড়া চুন বলা হয়। লাইমস্টোনকে পুড়িয়ে এই চুনটা তৈরি করা। এই চুনটাই হচ্ছে সেই চুন যেটা পানে দেওয়া হয়, যেটা দেওয়ালে দেওয়া হয়। এটা খুব পাউডারি পাউডারি হয়, হার্ডনেসটা থাকে না। লাইমস্টোনে যে হার্ড ব্যাপারটা থাকে, কুইক লাইমে ওই হার্ডনেসটা থাকে না। এটা কিন্তু খুব চট করে, মানে এটা খুব ভালো বেস, অ্যালকালি নয় বেস। এটা খুব চট করে কোনো রকম কোনো অ্যাসিডিক কম্পাউন্ডের সঙ্গে জয়েন করে সলিড রক বানিয়ে ফেলতে পারে, যেমন CaSiO3 বা CaO প্লাস P2O5, Ca3PO4 হোল 2। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সিলিকেট, ভালো ভালো সলিড রক বানিয়ে ফেলে। ঠিক আছে, এই জন্য এটাকে যদি সয়েলের মধ্যে এরকম ধরনের ইম্পিউরিটি থাকে তাহলে এটাকে রিমুভ করার জন্য এই জিনিসটাকে ইউজ করে। এই জিনিসটাকে তাই ফ্লাক্স হিসেবে ইউজ করা হয়। ফ্লাক্স ফ্লাক্স এরকম গ্যাংয়ের সাথে মিশে, এগুলোকে বলে গ্যাং, এবং স্ল্যাগ তৈরি করে। স্ল্যাগ মানে হচ্ছে পটি, মেটালের পটি। মেটালার্জিতে দেখবে এই স্ল্যাং কথাটা খুব ইউজ করা হয়। স্ল্যাং বলছে জাতি, স্ল্যাংটা স্লাগ, স্ল্যাগ, স্ল্যাগ না স্লাগ। স্ল্যাং তো অন্য জিনিস হচ্ছে। হ্যাঁ, স্লাগই। নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার 3, স্লেকড লাইম। স্লেকড লাইম, স্লেকড লাইম ব্যাপারটা কি? না, কুইক লাইমকে তুমি জল দাও, সিএওকে যদি তুমি জল দাও, তাহলে এটা খুব ফাস্ট একটা এক্সোথার্মিক রিয়াকশন করে, তাতে একটা আওয়াজ হয়। এই যে আওয়াজটা হচ্ছে, এটা অনেকটা সাপের হিসিং এর মতো। তাই আমি মজা করে বলি স্নেকড লাইম। স্নেক লাইমটা কিন্তু কোনো কথা নয়, কিন্তু আওয়াজটা এক্সাম্পল দিতে গেলে আমার সাপের হিসিং ওয়ার্ডটাই মনে পড়ে। এই যে আওয়াজটা করছে, এটার একটা সাইন্টিফিক নেম আছে, তার নাম হচ্ছে স্লেকিং অফ লাইম। অ্যাকচুয়ালি স্লেকিং না, স্ল্যাকিং অফ লাইম। উচ্চারণটা হবে স্ল্যাকড লাইম, নট না তো স্লেকড লাইম। ঠিক আছে, তো স্ল্যাকিং অফ লাইম এই আওয়াজটার জন্য, আওয়াজটাকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, তার ফলে যে লাইমটা তৈরি হলো এটার নাম হচ্ছে স্ল্যাকড লাইম, বিকজ ইট ইজ ফর্ম ডিউ টু দ্য স্ল্যাকিং অফ লাইম অর লাইম ওয়াটার। এটা খুব ডাইলুট সলিউশন অফ ক্যালসিয়াম অক্সাইড বলা যেতে পারে, তাই এটার নাম লাইম ওয়াটার। এটাই হচ্ছে সেই বেসটা, মানে অ্যালকালিটা, এটা উইক অ্যালকালি। এখান থেকে আমরা ব্লিচিং পাউডার পেতে পারি। এটা দিয়ে কিছু ডিটারজেন্টের কাজও চলতে পারে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো অ্যানালোগাস। এই CaOH হোল 2 থেকে আমরা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করতে হয়। যেমন ক্লোরিনের সঙ্গে যদি তুমি দাও, তাহলে এটাই হয়ে যায় CaOClCl ব্লিচিং পাউডার প্লাস H2O। এটা হচ্ছে একটা মিক্সড সল্ট, CaOClCl, দুখানা অ্যানায়ন আছে, একটা OCl মাইনাস, একটা Cl মাইনাস। আর দুটো আছে প্লাস্টার অফ প্যারিস আর জিপসাম। দুটোই খুব পপুলার কম্পাউন্ড। একটা হচ্ছে আমরা ইউজ করি মূর্তি বানাতে,
আরেকটা হচ্ছে মূর্তি যেটা দিয়ে তৈরি। দিস সিমস কনফিউজিং। প্লাস্টার অফ প্যারিস আমরা ইউজ করি মূর্তি বানাতে, কিন্তু মূর্তি তৈরি হয় জিপসাম দিয়ে। এক্স্যাক্টলি, আমরা একটা দিয়ে তৈরি করি কিন্তু হয়ে যায় অন্যটা, বিকজ দে আর আইডেন্টিক্যাল টু ইচ আদার, নট সেম বাট আইডেন্টিক্যাল। ওকে, তো আর দুটোই আছে। একটা হচ্ছে জিপসাম CaSO4 ডট 2H2O, এটা আমরা ন্যাচারালি পাই, এর প্রিপারেশন নেই, এটা খুব জলে খুব কম সলিউবল, তার ফলে এর থেকে আমরা কোনো পেস্ট তৈরি করতে পারি না। এটা পাউডার বানিয়ে সিমেন্ট ইউজ করি, বাট ইট ইজ স্পেয়ারিংলি সলিউবল, ভেরি লেস সলিউবল ইন ওয়াটার। যদিও এর মধ্যে একটা স্ট্রং অ্যাসিডের সল্ট আছে, বাট এর ল্যাটিসটা এতটাই স্ট্রং, ল্যাটিস ব্যাপারটা পড়েছো তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে, তো এর জন্য এর ক্রিস্টালটা ভাঙে না সহজে। তো তার ফলে কি, এর কোনো আমরা লেই তৈরি করতে পারি না, পেস্ট তৈরি করতে পারি না। পেস্ট করব তবেই তো সেটা কোনো একটা ছাঁচে ঢালবো, তবেই তো সেটা কোনো একটা মডেল, কোনো একটা ফেস, কোনো একটা কাস্ট তৈরি করবে, যেটাকে কাস্ট বলে, CAST কাস্ট, নট CASTE, CAST কাস্ট। তো এটা সেটা তৈরি করতে পারে না, কিন্তু এর হার্ডনেস আছে, এটা যদি একবার তৈরি হয়ে যায়, ভেরি হার্ড, ঠিক আছে, ভেরি হার্ড অ্যান্ড বাইন্ডিং। আমাদের যে ইঁটগুলো আছে না বাড়িতে, সেই ইঁটগুলোর মাঝখানে মাঝখানে আমরা এই জিপসাম দেওয়ারই চেষ্টা করি, যে কারণে সিমেন্টের মধ্যে জিপসাম মেশাই, কারণ জিপসামের মধ্যে এই কোয়ালিটি আছে, যখন হার্ড হয় তখন আশেপাশের সমস্ত মলিকুলগুলোকে বাইন্ড করে হার্ড হয়। তো এইটা দিয়ে মূর্তি বানানো আমাদের খুব ভালো হবে, এটা আমরা বুঝি, কিন্তু এটা দিয়ে বানাতে পারি না, কারণ এটা দিয়ে আমরা পেস্টই তৈরি করতে পারছি না, তো ছাঁচে ঢালবো কি করে? তো তখন না হয় এর ড্রাইড ভার্সানটা, এর ড্রাইড ভার্সানটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এটা পাউডার হয়। এর ফর্মুলা হচ্ছে CaSO4 ডট H2O, মানে বেসিক্যালি দুখানা CaSO4 ডট 2H2O নাও, তাকে হিট করো, তাহলে দেখো 3H2O বেরিয়ে যাবে, আর একখানা ওয়াটার আর দুখানা CaSO4 পড়ে থাকবে, তাহলে CaSO4 ডট H2O হয়ে যাবে। এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, ইট ইজ পাউডারি। এটাকে জলে গোলা যায়, জলে গুলিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করা যায়। এবার যদি তুমি ওটা কাস্টের মধ্যে ঢালো, তাহলে একসময় কি করবো, জলটা অ্যাবজর্ব করে আবার সেই জিপসামেই কনভার্ট হবে। তাই তুমি গুললে প্লাস্টার অফ প্যারিস, এন্ড রেজাল্টটা দাও জিপসাম। যখন তুমি কাজটা রিমুভ করবে, তখন যে জিনিসটা পাওয়া যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জিপসামের জিনিস। তাহলে মূর্তিটা জিপসামের, কিন্তু তৈরি করার সময় আমি কিনেছিলাম দোকান থেকে প্লাস্টার অফ প্যারিস। ঠিক তেমনি এরকম ম্যাজিক আমাদের দেয়ালেও হয়। আমরা দেয়ালে যখন চুন লাগাই না, তখন আমরা লাগাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা কুইক লাইন বলে না, ঘরে চুনকাম করবো दीवार पे चूना लगाएंगे, কিন্তু আমরা লাগাচ্ছি কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, কিন্তু হচ্ছে কি এন্ড রেজাল্টটা, ক্যালসিয়াম কার্বনেট। মানে আমরা অ্যাকচুয়ালি দেওয়ালে মার্বেল লাগাচ্ছি, মার্বেল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, দেওয়ালে আমরা মার্বেলই লাগাচ্ছি, কিন্তু মার্বেলকে ধরে ধরে দেওয়ালে লাগানোটা খুব ডিফিকাল্ট, মার্বেল খুলে পড়ে যাবে।
টাইলস বানিয়ে লাগানো যেতে পারে, কিন্তু মার্বেল ইটসেলফ লাগানো টাফ। তাই কী করি, বুদ্ধি খাটাই। ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দেওয়ালে মারলাম, ক্যালসিয়াম অক্সাইডটা কী হলো, এয়ারের থেকে কার্বন ডাইঅক্সাইড টানলো, টেনে ড্রাই হলো, হয়ে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে গেল। তাহলে দেয়ালে লাগানোর সময় আমি লাইম লাগাচ্ছি, কুইক লাইম লাগাচ্ছি, ওটা দেয়ালে লাগার পর হয়ে আছে লাইম স্টোন। নেচার ম্যানেজ ইটস ওন কোর্স টু ফর্ম আওয়ার ডিজায়ারেবল প্রোডাক্ট। তো ভাবো যারা এইসব জিনিসগুলো ইনভেন্ট করেছিল, তারা এই জিনিসটা ফোর্সি করেই ইনভেন্ট করেছিল যে আমি যদি কুইক লাইম লাগাই, তাহলে আমি লাইম স্টোনটা অ্যাকচুয়ালি দেওয়ালের গায়ে অবজার্ভ করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য পারপাস। ওকে, so that's all about this chapter. This chapter is done. নেক্সট দিন আমরা পি ব্লকটা স্টার্ট করব। পি ব্লকে প্রথমে আমরা চার্ট করে নেবো, যেমন চার্ট করেছিলাম এস ব্লকে, তারপর পি ব্লকের কম্পাউন্ডস। পি ব্লকের কম্পাউন্ডস হয়তো 2 দিন লাগবে, একদিন গ্রুপ 13 একদিন গ্রুপ 14, বাট দ্যাটস নো প্রবলেম। See you next Tuesday.